আমার খুব খারাপ লাগছে। আরো কিছু মালিক সেখানে আছে। বিসমিল্লাহ স্টোর, জামাইকা, আপনারা নিউ ইয়র্কে যারা গেছেন, জামাইকায় বিসমিল্লাহ স্টোর আছে, সেও একজন গার্মেন্টস মালিক। সে ওখানে আরো একজনকে পার্টনার নেওয়া মোটামুটি সফল ব্যবসায়ী সে। এরকম বহু মালিক যারা আছে বিদেশে চলে গেছে এই গার্মেন্টস সেক্টরে, তারা ব্যর্থ হয়েছে। কিছু মালিক তো অবশ্যই আছেন যাদের বিত্ত বৈভব আছে। কারা? কত পার্সেন্ট? 5%, ম্যাক্সিমাম তাহলে 10%। বাকি যে 90% মালিক যে দিন আনতে দিন পুরায় তাদের, সেটা কি ওনারা দেখেন? সেটা দেখার চোখ ওনাদের নাই। কারণ ওনারা এক চোখে শুধু ওই বিত্ত বৈভব যাদের, তাদেরটাই দেখেন। আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম, ওই জাতিসংঘ অধিবেশনে ছিলাম। সেখানে আমাকে 2-3 জন গার্মেন্টস মালিক আমাকে সঙ্গ দিয়েছেন 2-3 দিন। একজন গার্মেন্টস মালিক এই গত বছরও সে 600-র উপরে তার শ্রমিক ছিল। সেই শ্রমিককে বেতন দিত। ফ্যাক্টরিটা বায়ারের, বাইং হাউসের এবং বায়ারের মানে কি বলে দুর্নীতির কারণে তার বন্ধ করতে বাধ্য হয়েছে। সেই মালিক শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখান থেকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে নিউ ইয়র্কে চলে যেতে। গিয়ে সে দেখলাম আমি একটা বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ছোট্ট কিছু রুম থাকে, ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে, এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। আমার খুব খারাপ লাগছে। আরো কিছু মালিক সেখানে আছে। বিসমিল্লাহ স্টোর, জামাইকা, আপনারা নিউ ইয়র্কে যারা গেছেন, জামাইকায় বিসমিল্লাহ স্টোর আছে, সেও একজন গার্মেন্টস মালিক। সে ওখানে আরো একজনকে পার্টনার নেওয়া মোটামুটি সফল ব্যবসায়ী সে। এরকম বহু মালিক যারা আছে বিদেশে চলে গেছে এই গার্মেন্টস সেক্টরে, তারা ব্যর্থ হয়েছে। ব্যবসা করতে গিয়ে তারা ফেল করেছে। তাদেরকে কিন্তু আমরা কেউ চোখে দেখি না। এটাই হচ্ছে সমস্যা। আমি অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের কথা বলেন তাদেরকে একটু এই জায়গাটাকে নজর দেওয়ার জন্য বলবো। দ্রব্যমূল্যের কথা বলেছি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বড় সংকট আমরা যেটা ফেস করছি, গ্যাস সংকট। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সংকট। আমি এই গ্যাস সংকটের কারণে আমি সময় মতো এক্সপোর্ট করতে পারছি না, আমি সময় মতো আমার উৎপাদন করতে পারছি না, উৎপাদন খরচ আমার বেড়ে যাচ্ছে, সময় মতো করতে পারছি না বিধায় আমি বেতন দিতে পারছি না। আবার এই বেতনের টাকা দেওয়ার জন্য সরকারের কাছে আমার কিন্তু আমাদের ইনসেন্টিভের কিন্তু টাকা 6,000 কোটি টাকা এই মুহূর্তে বকেয়া রয়েছে। আমি গত 3-4 দিন আগে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বললাম। ওনাকে বললাম যে আপনি এই টাকাটা যদি না দেন এই মাসে বেতন অনেকেই দিতে পারবে না। তো উনি বললেন যে আমি তো 1,000 কোটি টাকা দিয়েছি। আমি জানি আপনি 1,000 কোটি দিয়েছেন, এই জন্য আমি ফোন করছি। 6,000 কোটি টাকা আমাদের পাওনা, আপনি 1,000 কোটি টাকা দিলে আমাদের কিচ্ছু হবে না, দয়া করে আমাদেরকে আরো কিছু টাকা দেন। তো উনি কথা দিয়েছিলেন যে আরো 1,000 কোটি টাকা দিবেন। তাও 2,000 কোটি টাকা যদি আমরা সময় মতো পাই, তাহলে এটা দিয়ে হয়তো কিছু অন্তত মালিক কিছুটা অন্তত বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারবে। তো এই সমস্যাগুলি, যেমন ব্যাংকিং সমস্যা, যেটা আমি সবসময় বলি যে এমন সমস্যা বর্তমানে আমাদের চলছে। আমার যে শিপমেন্ট, আমি টাইমলি কি করব? টাইমলি করার জন্য আমার দরকার টাইমলি ব্যাক টু ভ্যাকেন্সি করা। ব্যাংকে একটা ব্যাক টু ভ্যাকেন্সির জন্য সাবমিট করলে 15 দিন, 20 দিন, 1 মাস ব্যাংক খেয়ে ফেলে। কি হয়েছে? আপনার ওভারডিউ রয়েছে, আপনার লিমিট ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ লিমিট কেন ক্লোজ হয়েছে? কারণ আমার যে লিমিট ছিল আগে, তারা সেই লিমিটে রাখছে। তো এখন তো ডলারের দাম আগে ছিল 85, এখন কি 120 টাকা হয়েছে। তো লিমিট যদি ওই জায়গায় থাকে, তাহলে তো আমার তো এমনি এটা স্ফীত ছোট হয়ে গেছে লিমিটটা। সেখানে আমি যদি লিমিটটা তারা না বাড়ায়, তাহলে লিমিট সেখানে খাটো হয়ে থাকবে। আবার ওভারডিউ থাকবে। ওভারডিউ কেন থাকতেছে? পেমেন্ট আসে নাই, এদিকে ব্যক্তিকে দায় পরিশোধ করতে পারছে না, ওভারডিউ হয়ে গেছে, এই কারণে তার ফ্যাসিলিটি বন্ধ। তো এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যদি চলতে থাকে, দেখেন দাবি তো শ্রমিকরা করে, কিন্তু মালিকদের যে ইনভেস্টরদের যে কত প্রকার দাবি আছে, এই দাবি কিন্তু কেউ শোনেন না। তো এই দাবি কার কাছে করবো? আমরা সরকারের কাছে করবো। সরকার যদি আমাদেরকে সেই জায়গাটাতে অ্যাড্রেস না করেন, আমাদেরকে সবসময় করেছেন, কিন্তু দেখা যায় যে একটা দাবি যখন প্রয়োজন মিট করা, তখন না করে 6 মাস বা 1 বছর পরে হচ্ছে, ততক্ষণে ওই ফ্যাক্টরি শেষ। তো এইটা আমরা বিনীত অনুরোধ করব যে বর্তমানে যে ব্যাংকিং খাতের যে সমস্যা, গ্যাস সংকটটা চরমে, এই জায়গাটা যেন একটু
সমাধানের সরকার যেন একটু সচেষ্ট হন। ব্যাংকিং খাতের সমস্যাগুলি আমাদের অনেকেই ব্যাংকের মালিক আছেন, তারাও একটু বিষয়গুলি একটু সহানুভূতির দৃষ্টিতে যদি দেখেন তাহলে বোধহয় আমি এটা অনেকে এই সময় ক্রাইসিস পিরিয়ডটা পার হতে সুযোগ পাবে। আপনি গত মাসে আপনারা জানেন যে বেতনের জন্য বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, সেখানে বলেছে যে মে জুন জুলাই যারা বেতন দিয়েছে তারা আবেদন করতে পারবে। আরে ভাই, মে জুন জুলাই অগাস্টের বেতনের আবেদন তারা করবে। তো যে মে জুন জুলাই দিতে পারছে তার অগাস্টের বেতনের জন্য আপনার লোনের জন্য যেতে হবে না, তারা ওই 10%-এর লোক, 90%-এর লোক না। সুতরাং সার্কুলার যদি তেলে মাথায় তেল দেওয়ার জন্য হয় তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত সবাই। বাংলাদেশের শুধু পোশাক শিল্পের 40 লক্ষ শ্রমিক না, আমাদের হিসাবে প্রায় সারা দেশে 7 কোটির মতো শ্রমিক আছে, যেটা হিসাব আমাদের শ্রম অধিদপ্তর যেটা হিসাব দেয়। তো সেই 7 কোটি লোকের তো বাকি তো কারো দাবি আমরা দেখছি না কোনো সেক্টরের। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনো রাজপথে দেখি নাই। তারাও তো বাংলাদেশেরই মানুষ। আমি কি আমার বাসার কাজের মেয়েটাকে 12,500 টাকা বেতন দেই? আপনাকে বুঝতে হবে 12,500 টাকা আমাদের সেক্টরে কে পায়? যে একদম নতুন, সে যার কোনো অভিজ্ঞতা নাই, সেই রংপুর থেকে এসে আমার ফ্যাক্টরিতে ঢুকছে হেল্পার হিসেবে, জাস্ট ওই কাপড়টা ইয়ের কাছে আগাই দিবে, সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দেই? আমি তো তা দেই না। তাহলে তাদের কি 12,500 টাকা বা 25,000 টাকার প্রয়োজন নাই? শুধু কি গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরই 25,000 টাকা বেতনের প্রয়োজন? ব্যাংক ইন্টারেস্টের কথা এখানে তুলেছেন। তো ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের যে ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে, সেটা কিন্তু উনি বলেছেন। আজকে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানেন, এটা আমাদের এখানে উপস্থিত সবাই জানেন। সার্কুলারে বলেছেন যে পরপর 6টা কিস্তি আগে ছিল, যে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে ঋণ খেলাপিতে হবে। এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে, এবং এটা আগামী মার্চ থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে। তো আগামী মার্চের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে, কেন এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে? এটা সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এবং আপনারা আশা করি বিষয়টা তুলে ধরবেন।